মুভির শুরুতেই আমরা দেখি রিচার্ড ব্যাংককে তার ছুটি কাটাচ্ছেন। প্রতি বছরই সে তার কাজ থেকে 1 মাসের ছুটি নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতো। রিচার্ডের মতে নাইট ক্লাবে ছুটির দিনগুলো নষ্ট করার চেয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করে সেখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানাটাই বেশি ভালো। এই কারণেই রিচার্ড ঘুরে বেড়াতে এত ভালোবাসত। সারাদিন ঘুরে রিচার্ড এখন তার ঘরে ফেরার চেষ্টা করছে, কিন্তু সে জানতো না কিভাবে চাবি দিয়ে ঘরের দরজাটা ঠিক মতো খুলতে হয়। শত চেষ্টা সত্ত্বেও রিচার্ড ঘরের বাইরে আটকে পড়ে থাকে। ঠিক তখনই ফ্রেঞ্চ নামের এক অত্যন্ত সুন্দরী নারী সেখানে আসে। রিচার্ডকে কিছুটা চিন্তিত দেখে সে এগিয়ে আসে। এরপর তার হাত থেকে চাবি নিয়ে দরজা খুলে দেয়। কোনো একটা কারণে রিচার্ডের ফ্রেঞ্চকে খুব ভালো লেগে যায়। রিচার্ড যখন তার সাথে কথা বলতে যায়, ঠিক তখনই ফ্রেঞ্চের বয়ফ্রেন্ড ইথান পেছন থেকে চলে আসে। ইথানকে দেখে ফ্রেঞ্চ তার সাথে নিজের ঘরে চলে যায়। বেচারা রিচার্ড তার কর্মব্যস্ত জীবনে একেবারেই একা। এরপরেই সে বিছানায় শুয়ে নানা কিছু নিয়ে ভাবতে থাকে। তবে তখনই একজন অজানা লোক ঘরের উপরের অংশ দিয়ে ঢোকার চেষ্টা করে। তবে রিচার্ড মোটেও ভয় পায় না, কারণ এই ঘরে চুরি করার মতো মূল্যবান কোনো কিছুই নেই। সেই অজানা লোকটা ধীরে ধীরে সেই জায়গাটি খুলতে শুরু করে। নিজের মাথা বের করে রিচার্ডের সাথে কথা বলে। সে রিচার্ডের কাছে একটা সিগারেট চায়, তবে রিচার্ডের কাছে সিগারেট ছিল না। পরবর্তীতে সেই লোক নিজেই রিচার্ডকে একটা সিগারেট অফার করে। মনে হচ্ছিল লোকটা তাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বলতে চায়। এরপরই সেই লোক রিচার্ডের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করে। সে বলতে শুরু করে, পুরো পৃথিবীতে এমন একটা দ্বীপ আছে যা একদম স্বর্গের মতো সুন্দর। সেখানে এমন প্রচুর সম্পদ রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। সেখানকার পানি অত্যন্ত পরিষ্কার এবং নীল। অজানা লোকটা রিচার্ডকে আরো জানায়, কিছু মানুষ সেই জায়গায় যাওয়ার চেষ্টা করেছিল। তাদের মধ্যে এই লোকগুলো নিজেও সেই দ্বীপে গিয়েছিল। এই দ্বীপে লুকিয়েছিল এমন এক ভয়ঙ্কর রহস্য যার সত্য আজও কেউ জানে না। কারণ যে মানুষই একবার এই দ্বীপে পা রেখেছিল তাদের কেউই আর কখনো জীবিত ফিরে আসেনি। তবে এই লোকটা কোনো মতে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল তার মানসিক অবস্থা মোটেও ভালো নেই। কথা বলার সময় সে খুবই অদ্ভুত আচরণ করছিল। রিচার্ড মনে করে লোকটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে, আর তাই তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপরে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গেই রিচার্ডের চোখে ঘুম নেমে আসে। ক্লান্ত শরীর নিয়ে সে ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রিচার্ড দরজা খুলতেই দেখতে পেল দরজার উপরে একটা কাগজ রাখা রয়েছে। কৌতূহল নিয়ে কাগজটি খুলতেই তার চোখ পড়ে একটা ম্যাপের উপরে। সেখানে থাইল্যান্ডের একটি নির্দিষ্ট স্থানের লোকেশন চিহ্নিত করা ছিল। সেই জায়গার পাশেই লেখা ছিল একটি রহস্যময় সৈকত। রিচার্ড ভাবতে শুরু করে, হয়তো এইটা সেই অজানা দ্বীপ যার কথা সেই পাগল লোকটা বলেছিল। এই বিষয়গুলো সম্পর্কে আরো জানার জন্য রিচার্ড সোজা পাশের রুমে গিয়ে লোকটিকে কিছু প্রশ্ন করতে চায়, কিন্তু হঠাৎ করেই রিচার্ড দেখতে পেল পাশের ঘরের দরজাটা খোলাই রয়েছে। ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পরিস্থিতি দেখে সে কিছুটা অবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যেই রিচার্ড বুঝতে পারে সেই অজানা লোকটি আত্মহত্যা করেছে। তার শরীরে অদ্ভুত সব দাগ তৈরি হয়েছিল। এখন এই পরিস্থিতিটা দেখে রিচার্ড পুলিশ অফিসারদের কল করে। অফিসাররা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে লোকটির মৃতদেহ নিজেদের হেফাজতে নেয়। রিচার্ডকেও জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে রিচার্ড সোজা তার বন্ধু ফ্রেঞ্চ এবং তার বয়ফ্রেন্ড ইথানের কাছে যায়। তাদের ম্যাপটি দেখিয়ে রিচার্ড বলে, আমি এমন একটা দ্বীপের সন্ধান পেয়েছি। দ্বীপটি স্বর্গের মতো এবং সেখানকার সবকিছু একেবারে অনন্য। সেখানে এমন সব অফুরন্ত সম্পদ রয়েছে যা পৃথিবীর আর কোথাও নেই। রিচার্ডের মনে এখন সেই জায়গাটি দেখার তীব্র ইচ্ছা জাগতে শুরু করে। রিচার্ডের কথা শুনে ইথান এবং ফ্রেঞ্চের মনেও কৌতূহল জাগে। এরপর তিনজনই তারা সিদ্ধান্ত নেয় তারা এই ম্যাপ অনুসরণ করে সেই জায়গাটাতে পৌঁছাবে। তিনজন তাদের জিনিসপত্র প্যাক করে জাহাজে করে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। কিছু সময় ভ্রমণের পর তারা একটা বন্দরে পৌঁছায়, কিন্তু সেই দ্বীপে যাওয়ার জন্য তাদের একটা ছোট্ট নৌকা ভাড়া করতে হবে। এই কারণে তারা সেখানে কিছুক্ষণ থেমে খাওয়া দাওয়া করে এরপর সমস্ত রসদ সংগ্রহ করার পর তারা কয়েক ঘন্টার মধ্যে সেখান থেকে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। রাতটা থাকার জন্য তারা রুম ভাড়া করে, কিন্তু যখনই রিচার্ড তার রুমে যাচ্ছিল সে আবার দরজা খুলতে পারছিল না। রিচার্ড এখানে খুবই মন খারাপ করে বসে পড়ে। ঠিক তখনই সেখানে স্থানীয় দুজন লোক বসেছিল যারা কিনা রিচার্ডের সঙ্গে কথা বলছিল। তারা রিচার্ডকে তাদের সঙ্গে আড্ডা দেওয়ার আমন্ত্রণ জানায়। এরপরে রিচার্ড তাদের সাথে বসে একটা সিগারেট ধরায়। সেই দুই ছেলে রিচার্ডকে এমন একটা জায়গার কথা বলে যা সে আগে কখনো কল্পনাও করতে পারেনি। জায়গাটি থাইল্যান্ডের ভিতরে কোথাও অবস্থিত, কিন্তু সেখানে কিভাবে পৌঁছাতে হবে তা এখনো কেউ জানে না। রিচার্ড মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে শুরু করে এবং ভাবতে থাকে তারা কি সেই একই দ্বীপের কথা বলছে যেদিকে সে এবং তার সঙ্গীরা যেতে চলেছে। উভয় ছেলেই এখন নির্দিষ্ট করে বলতে শুরু করে এটি এমন একটা দ্বীপ যেখানে পানি খুবই পরিষ্কার এবং চারিদিকে নারকেল গাছ রয়েছে। আমরা যদি সেখানে অন্বেষণ করি তবে আমরা হীরা এবং সোনার অনেক সম্পদ খুঁজতে পারি। কিন্তু সমস্যা ছিল এই রহস্যময় দ্বীপ সম্পর্কে তারা কেউ কিছুই জানতো না। যারা জানতো তারা কখনো ফিরে আসেনি। এখান থেকে রিচার্ড সঙ্গে সঙ্গে বুঝতে পারে তারা সবাই একই অজানা দ্বীপের কথা বলছে। এখন রিচার্ড চাইলেই সরাসরি তাদের সেই দ্বীপের কথা বলতে পারত এবং ম্যাপটিও দেখাতে পারত, কিন্তু সে জানে এটি একটি অজানা দ্বীপ এবং সেখানে বেশি মানুষের যাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তাই যত কম মানুষ এই দ্বীপটির কথা জানবে ততই ভালো, তাহলেই সেখানে সহজে পৌঁছানো সম্ভব হবে। এরপর রিচার্ড প্রথমে তার আসল ম্যাপের একটা কপি তৈরি করে এবং সকালে সেই দুই ছেলের কাছে ম্যাপটির একটা কপি রেখে দেয়। কিছুক্ষণ রিচার্ড তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে ফ্রেঞ্চ এবং ইথানের সঙ্গে যাত্রা শুরু
শুরু করে। রহস্যময় এই জায়গাটিতে যাওয়ার আগে রিচার্ড কিছু নিরাপত্তার ব্যবস্থাও করে রাখে, কারণ সে কাউকে কিছু না জানিয়ে সেখানে যাচ্ছে, তাই অন্তত একজনের জানা উচিত সে কোথায় গেছে। এই কারণে সেও দুই ছেলের কাছে ম্যাপের একটা কপি রেখে গিয়েছিল, যাতে করে তারা বুঝতে পারে এই দ্বীপের পথ কোথায়। এরপর রিচার্ড, ফ্রেঞ্চ এবং ইথান একটা নৌকা ভাড়া করে ভ্রমণ চালিয়ে যায়। রিচার্ডের কাছে প্রচুর রত্ন ছিল এবং সে চাইলে সেখানে একটা জাহাজও নিয়ে আসতে পারত, কিন্তু তাদের সাথে কথা বলার পর তারা জানতে পারলো কোনো জাহাজের মালিক সেই জায়গায় যাওয়ার জন্য রাজি নয়। অর্থাৎ সবাই জানে এটি একটি বিপজ্জনক জায়গা। অন্য কোনো উপায় না পেয়ে তিনজনই একটি নৌকায় উঠে সোজা একটা দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। এই দ্বীপটি সেই রহস্যময় দ্বীপ ছিল না যা তারা খুঁজে বের করতে রওনা হয়েছিল। ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা রাত কাটানোর জন্য এই জায়গায় থেমে যায়। এখান থেকেই উন্মোচিত হবে এই তিনজনের বেঁচে থাকার দক্ষতা কেমন। এখন ধীরে ধীরে অন্ধকার হতে শুরু করে। তাদের রাতটি খুবই ভালো কাটে, কিন্তু তারা জানতো সকালে তাদের অনেক কাজ করতে হবে। রিচার্ড, ফ্রেঞ্চ এবং ইথান পানির কাছে পৌঁছায়। ঠিক অন্য পারে সেই একই দ্বীপ ছিল যেখানে তাদের গিয়ে সেই জায়গাটি খুঁজে বের করতে হবে। সেই দ্বীপ এবং সৈকতের মধ্যবর্তী দূরত্ব অনেক দীর্ঘ ছিল, তাই তারা সাঁতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই কারণেই তারা অনেক সাহস করে তিনজনে যে কোনো উপায়ে পানিতে সাঁতার কাটতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে সেই দ্বীপে পৌঁছে যায়। সেই দ্বীপের প্রস্থ অনেক বড় ছিল এবং এটি একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল, কিন্তু ম্যাপেও স্পষ্ট দেখা যাচ্ছিল না যে এই দ্বীপের ঠিক কোন জায়গাটাতে সেই স্বর্গীয় জায়গাটি রয়েছে। এই বিষয়গুলো নিয়ে বেশি না ভেবেই তিনজনে সবকিছু অন্বেষণ করতে সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তারা কিছু গাছ দেখতে পায়। মনে হচ্ছিল এখানে চাষবাস করা হচ্ছে। তারা যখন কাছাকাছি যায় তখন তারা এই বাস্তবতাটি জানতে পারে। এই সমস্ত গাছ মাদকের উদ্ভিদ, অর্থাৎ যে মাদক এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্য তৈরি করা হয় তাই এই গাছ থেকে সংগ্রহ করে কারখানায় তৈরি করা হতো। এক পর্যায়ে তিনজনে হাসতে শুরু করে, কারণ তারাও প্রাপ্তবয়স্ক এবং মাদক সেবন করত। কিন্তু এরকম একটি সমুদ্র সৈকত দ্বীপে কিভাবে এই সমস্ত মাদকের চাষ করেছে রিচার্ড তখন থেকেই এটা ভাবছিল। এরপর তিনজনই সেই খামারে গিয়ে অন্বেষণ করতে থাকে। তখনই রিচার্ডের চোখ পড়ে একটা বানরের উপর। সে এটি দেখে খুবই খুশি হয়, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে বানরের গলায় একটা দড়ি বাঁধা আছে এবং সেই দড়িটি সরাসরি এমন একজন মানুষের হাতের সাথে যুক্ত যার কাছে একটা বন্দুক আছে। কিন্তু এই মুহূর্তে লোকটি ঘুমাচ্ছিল। বানরটি রিচার্ড এবং তার বন্ধুদের দেখতে পেয়ে হাত পা নাড়তে শুরু করে, যার কারণে লোকটির ঘুম ভেঙে যায়। লোকটি সঙ্গে সঙ্গেই বন্দুক হাতে নিয়ে সতর্ক অবস্থান নেয়। ভাগ্যক্রমে রিচার্ড বিষয়টি দেখতে পেয়ে ফ্রেঞ্চ এবং তার বয়ফ্রেন্ডকে নিয়ে দ্রুত খামারের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। পরে জানা যায় সেখানে আরো অনেক লোক উপস্থিত ছিল যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল এবং এই সমস্ত লোকেরা এই দ্বীপে খুবই নিখুঁতভাবে এই ধরনের মাদকের চাষ করত। কিন্তু সব ধরনের মাদকদ্রব্য চাষ করা সরকারিভাবে নিষিদ্ধ ছিল। এই কারণেই এই লোকেরা একটা আলাদা দ্বীপে মাদকদ্রব্যের চাষ করছিল, যাতে করে কেউ সহজে তাদের কাছে পৌঁছাতে না পারে। এখন তারা জানতে পারে কেউ সেই জায়গায় উপস্থিত রয়েছে। এই কারণেই তাদের সবাই অস্ত্র নিয়ে ক্ষেতের ভেতরে ঘোরাঘুরি শুরু করেছে। বেচারা রিচার্ড এবং তার বন্ধুরা যে কোনো উপায়ে লুকিয়ে সামনে এগোতে থাকে। তারা জানে না ধরা পড়লে এই লোকেরা তাদের সঙ্গে কি করবে, তাই তারা এই এলাকাটা থেকে বেরিয়ে আসার জন্য যে কোনো উপায় খুঁজতে থাকে। কিন্তু সেই তিনজনের ভাগ্য ছিল খুবই খারাপ, কারণ সামনে যাওয়ার মতো আর কোনো রাস্তাই ছিল না। সেখানে একটা বিশাল জলপ্রপাত ছিল। এখন এই তিনজন বুঝতে পারছে না তারা এখান থেকে কিভাবে বের হবে। সেখান থেকে সরাসরি নিচে ঝাঁপ দেওয়াই অত্যন্ত বিপজ্জনক হতে পারে, আর তারা যদি দ্রুত কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে পেছনে থাকা সব চোরা কারবারিরা তাদের উপরে চড়াও হবে। তবে এই মুহূর্তে রিচার্ড এবং ইথান কি করা উচিত তা নিয়ে তর্ক শুরু করে দেয়। ফ্রেঞ্চ কোনো কিছু না ভেবেই সোজা সেখান থেকে ঝাঁপ দেয়। ফ্রেঞ্চ পানিতে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই বাকি দুজনও তাকে অনুসরণ করে। ভাগ্য ভালো, পানির স্তর অনেক নিচে ছিল, তাই তাদের কারোরই একটু আঘাত লাগেনি। তবে হঠাৎ করে তাদের পাশে দাঁড়িয়ে থাকা একজন লোক তাদের জন্য হাত তালি দিতে শুরু করে। এরপরে সেই কালো লোকটি তিনজনকে সোজা তার উপনিবেশে নিয়ে যায়। রিচার্ড, ফ্রেঞ্চ এবং ইথান দ্বীপ জুড়ে এত মানুষ বসবাস করতে দেখে একেবারেই স্তব্ধ হয়ে যায়। তখন তারা জানতে পারে এই লোকেরা এখানে ভ্রমণ করতে আসেনি, বরং তারা স্থায়ীভাবেই এই দ্বীপেই বসবাস করে এবং এখান থেকেই নিজেদের জীবিকা নির্বাহ করে। এই জায়গাটি বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। এখানে না আছে কোনো প্রযুক্তি আর না আছে কোনো মোবাইল ফোন। এখানকার সমস্ত আধুনিকতা ঠিক সেই সময়ের মতো যখন মানবজাতি জঙ্গলে বাস করত। প্রকৃতপক্ষে এই মুহূর্তে অনেকেই বিশ্বাস করে ঈশ্বর আমাদের আধুনিকতার জন্য নয়, বরং আমাদের নিজেদের বেঁচে থাকার জন্যই জন্ম দিয়েছেন। এই কারণে উপজাতির লোকেরা এই জিনিসগুলো অনুসরণ করে। তাদের বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কাজ করে। তাদের না কোনো 9টা 5টা অফিসে যেতে হয় আর না কোনো বড় ব্যবসা পরিচালনা করতে হয়। এটি ছিল একেবারে সহজ জীবন, শুধু বেঁচে থাকা এবং নিজের মতো করে জীবন যাপন করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। এরপর রিচার্ড, ফ্রেঞ্চ এবং ইথানকে তারা খুবই উষ্ণভাবে স্বাগত জানিয়ে তাদের নেতার কাছে নিয়ে যায়। সেই উপজাতির নেতার নাম ছিল সেল। সেল যখন তিনজনকে দেখে তখন জিজ্ঞেস করে, কে তোমাদেরকে এই জায়গার কথা বলেছে? তখন রিচার্ড তাকে সবকিছু খুলে বলে। সে জানায় তার পাশে থাকা এক ব্যক্তি তাকে এই জায়গাটার ম্যাপ তৈরি করে দিয়েছিল, তবে দুঃখজনকভাবে সেই লোকটি পরে আত্মহত্যা করে মারা গেছে। সেল সঙ্গে সঙ্গে সবকিছু বুঝতে পারে। সে জানায় ওই অজানা লোকটি সবার আগে এই জায়গাটি আবিষ্কার করেছিল, তার কারণেই তারা এখানে এসে এই বসতি গড়ে তুলেছিল। কিন্তু কিছুদিন পর সেই লোকটি হঠাৎ করেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সে তখন কিছুই ঠিকভাবে বুঝতে পারছিল না এবং শেষ পর্যন্ত চিরতরে এই জায়গা ছেড়ে চলে যেতে চেয়েছিল। সেলও লোকটির মৃত্যুর খবর শুনে খুবই দুঃখ প্রকাশ
করে। এরপর সে ওই তিনজনকে আরো একটা প্রশ্ন করে, তোমরা এখানে আসার আগে এই জায়গাটার কথা অন্য কাউকে কি বলেছো? ফ্রেঞ্চ এবং ইথান সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় তারা কাউকেই কিছু বলেনি, কিন্তু রিচার্ড জানতো এখানে আসার পথে সে দুজন লোককে এই জায়গার কথা বলে ফেলেছে। তারপর সে সত্যিটা গোপন করে। এই কথাগুলো শোনার পর সেল সেই বর্তমান ম্যাপটিও পুড়িয়ে দেয়, কারণ সে বাইরের দুনিয়ার অন্য কোনো মানুষকে এখানে আসতে দিতে চায়নি। সবাই যদি এই বিষয়ে জানতে পারে তবে এই জায়গাটিও পুরোপুরি ভরে যাবে। রিচার্ড এবং তার দুই সঙ্গী বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারে। এখন তিনজনই খুবই আনন্দের সঙ্গে সেই দ্বীপটি অন্বেষণ করা শুরু করে। ভ্রমণ করতে করতে তিনজন এমন একটা সমুদ্র সৈকতে পৌঁছায় যেটি অত্যন্ত সুন্দর। সেখানেই সবাই ওই তিনজনকে তাদের অতিথি হিসেবে আপ্যায়ন করছিল। কালো লোকটি তাদেরকে জানায় যখনই তাদের কোনো কিছুর প্রয়োজন হয় তখনই তারা কাছের শহরে যায়। তারা দ্বীপে চাষ করা সমস্ত মাদক শহরে গিয়ে বিক্রি করে এবং সেই টাকা দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র এখানে নিয়ে আসে। এ কারণেই তাদের কখনো কোনো কিছুর অভাব হয় না। আর বেশিরভাগ ফল এবং সবজিও তারা নিজেরাই এখানে চাষ করে। সেল আরো জানায় প্রথমে এই জায়গায় শুধু কৃষকরাই থাকতো, কিন্তু আমরা যখন এই জায়গাটির কথা জানতে পারলাম তখন একে একে সবাই এখানে চলে আসতে শুরু করি। তারা আমাদেরকে এখানে থাকার অনুমতিও দিয়েছিল, তবে তাদের একটা শর্ত ছিল, এই জায়গার কথাটা অন্য কেউই যেন জানতে না পারে। এই জায়গাটি তাদের কাছে অত্যন্ত মূল্যবান। এখানে যত কম মানুষ থাকবে ততই ভালো। ধীরে ধীরে রিচার্ড এবং তার সঙ্গীরা সেখানকার জীবনযাত্রা শিখতে শুরু করে। এখানে আমরা জানতে পারি রিচার্ড ফ্রেঞ্চকে পছন্দ করে ফেলেছিল, তাই সে ফ্রেঞ্চকে ডেকে নিজের মনের কথা জানায়। তারা যখন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে তখন ফ্রেঞ্চও পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে রিচার্ডকে পছন্দ করে। এরপর তারা নিজেদের অনুভূতি আটকে রাখতে পারেনি। ইথানের কথা না ভেবেই দুজন একে অপরের আরো কাছে চলে আসে। শেষ পর্যন্ত তারা ঘনিষ্ঠও হয়। পরের দিন ইথানও এই বিষয়গুলো জানতে পারে। প্রথমে সে রিচার্ডের উপর ভীষণ রেগে যায়, কারণ সে রিচার্ডকে একজন ভালো বন্ধু হিসেবে বিশ্বাস করেছিল, কিন্তু রিচার্ডই শেষ পর্যন্ত তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। রাগের মাথায় ইথান ফ্রেঞ্চের সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়, অর্থাৎ তারা এখন একে অপরের জন্য সম্পূর্ণ মুক্ত। একদিন হঠাৎ সেই দ্বীপে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। সবাই গাছপালার নিচে আশ্রয় নিয়ে বলে এই অবস্থায় এখন মাছ ধরতে যাওয়া সম্ভব নয়। বর্ষাকালে সমুদ্রে বিশাল ঢেউ ওঠে, তাই এই সময় মাছ ধরতে যাওয়া খুবই বিপজ্জনক। কিন্তু রিচার্ড এসব কথা মানে না, বরং সে আরো রোমাঞ্চকর কিছু করতে চায়। তাই সে চ্যালেঞ্জ নিয়ে ঠিক করে এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সে মাছ ধরতে যেতে চায়। সবাই তাকে বাধা দিচ্ছিল, কিন্তু রিচার্ড একটা বর্ষা নিয়ে সোজা পানিতে নেমে পড়ে। তার বিশ্বাস ছিল সে সবচেয়ে বড় মাছটিই ধরবে। কিছুটা সামনে এগিয়ে যেতেই সে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে পানির স্রোত খুবই দ্রুত ছিল। তখনই পেছনে থাকা সবাই রিচার্ডকে দ্রুত ফিরে আসার জন্য বলতে শুরু করে। রিচার্ড তাদের ইশারা বুঝতে পারছিল না, তবে কিছুক্ষণ পর তারা বুঝতে পারে সেই পানিতে একটা হাঙর রয়েছে। রিচার্ডকে আক্রমণ করার জন্য সেই হাঙরটি সোজা এগিয়ে আসছে। একসময় রিচার্ডও হাঙরটিকে দেখতে পায়, কিন্তু তখন সে বুঝতে পারছিল না কিভাবে এই বিপদ থেকে নিজেকে বাঁচাবে। এরপর তার হাতে থাকা বর্ষাটি দিয়ে সে অবিলম্বে হাঙরের পেটে আঘাত করে। বারবার আঘাত করার পর সেই হাঙরটির একটি মর্মান্তিক মৃত্যু ঘটে। রিচার্ড যখন উপকূলে ফিরে আসে তখন সবাই খুশি হয়ে যায়। এক অর্থে এই ঘটনার পর রিচার্ড সবার মধ্যে খুবই বিখ্যাত হয়ে ওঠে। সবাই মনে করতে লাগলো রিচার্ড এখন সবচেয়ে সাহসী। পরের দিন দেখা যায় তাদের চাষ করা ধান সম্পূর্ণ পচে গেছে, অর্থাৎ তাদের অনেক জিনিসপত্রই অনুপযোগী হয়ে পড়েছে। তাদের সম্পদের ভীষণ ঘাটতি দেখা দিয়েছে, তাই এখন তাদের সবকিছু আনার জন্য শহরে যেতে হবে। সেল তখন সিদ্ধান্ত নেয় রিচার্ড আমার সাথে যাবে, সমস্ত জিনিসপত্র শহরে আনতে হবে। রিচার্ড যেতে রাজি হয়। খুব কম সময়ের মধ্যে রিচার্ড এবং সেল শহরে পৌঁছে যায়। এরপর একরাশ জিনিসপত্র সংগ্রহ করা শুরু করে। রিচার্ড শহরের ভেতরে খুবই অদ্ভুত অনুভব করছিল। সে যত দ্রুত সম্ভব সেই শান্ত দ্বীপে ফিরে যেতে চেয়েছিল, কারণ শহরের কোলাহল আর ব্যস্ততা তার কাছে একদমই ভালো লাগছে না। তার মনে হচ্ছে এখানকার মানুষ সবাই যেন এমন এক চক্রের মধ্যে আটকে আছে যেখান থেকে তারা চাইলেও কখনো বেরিয়ে আসতে পারবে না। এই কারণেই রিচার্ড এখন সেই দ্বীপে বসবাস করতে চায়। একই সঙ্গে সে নিজেকেও প্রতিশ্রুতি দেয় যে এই জায়গা সম্পর্কে সে আর কাউকে কিছু বলবে না। ঠিক তখনই সেই দুই ছেলে তাদের বন্ধুদের নিয়ে এসে পৌঁছায়, যাদেরকে রিচার্ড ম্যাপটি দিয়েছিল। দুই ছেলে সরাসরি রিচার্ডের কাছে এসে ধন্যবাদ জানায়। তারা বলে কোনো এক সময় তারা সেই দ্বীপটি দেখতে সেখানে যাবে, কিন্তু রিচার্ড সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে বলে ওইটা আসলে একটা রসিকতা ছিল। আমি তোমাকে শুধু একটা এলোমেলো ম্যাপ দিয়েছিলাম, এমন কোনো দ্বীপের অস্তিত্বই নেই। কিন্তু সেই লোকের রিচার্ডের কথা বিশ্বাস হয় না। এর মধ্যে সেলও সেই বিষয়টি জানতে পারে, যার ফলে সে কিছুটা রেগে যায়। তবে সে রিচার্ডকে বলে আমি দ্বীপের এই কথাগুলো কাউকে বলবো না, কিন্তু এর বিনিময়ে তোমার আমার সঙ্গে মেক আউট করতে হবে। রিচার্ড বাধ্য হয়ে সেলের কথা মেনে নেয়। এরপর প্রয়োজনীয় সমস্ত মালপত্র নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। রিচার্ড এবার ভালো পরিমাণের রসদও পেয়ে যায়। সবাই এতে খুব খুশি হয়। এরপর তারা আগের মতোই শান্তিতে নিজেদের জীবনযাপন করতে শুরু করে। পরের দিন জানা যায় মাছ ধরার সময় একটা হাঙরের আক্রমণে রিচার্ডের দুই সঙ্গী আহত হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছে আর অন্যজন গুরুতরভাবে আহত হয়েছে। তাকে যত দ্রুত সম্ভব উপকূলে নিয়ে আসা হয়। এখন সমস্যা হলো তাদের কাছে পর্যাপ্ত ঔষধ ছিল না এবং তারা এই দ্বীপে কোনো ডাক্তার ডাকার ঝুঁকিও নিতে চাচ্ছিল না। তাই সমস্ত সরঞ্জাম দিয়ে তারা সেই আহত লোকটির খুব ভালো চিকিৎসা শুরু করে। কিন্তু সেই লোকটির সাথে সবাই জানতো সে বাঁচবে না। বেশ কিছুদিন কষ্ট পাওয়ার পর তাকে জঙ্গলে ফেলে দেওয়া হয়। ইথান শেষ পর্যন্ত সেই লোকটির সাথেই থাকে। এক রাতে রিচার্ড যখন ঘুমাচ্ছিল তখন সেল তাকে জাগিয়ে তোলে। এরপর সে তাকে তীরে নিয়ে গিয়ে
দূর থেকে একটা লোককে দেখায়। রিচার্ড তাদের দেখে বুঝতে পারে এই লোকটির কাছেই সেই ম্যাপটি দিয়েছিল। তাদের হাতে সেই ম্যাপটি দেখে সেলও হতবাক হয়ে যায়, কারণ রিচার্ড তাকে বলেনি যে আসল ম্যাপের আরো একটা ডুপ্লিকেট কপি সে তৈরি করেছিল। এর শাস্তি হিসেবে সেল রিচার্ডকে বলে, তুমি এখানেই থাকবে, যখন ওই লোকেরা এই দ্বীপের দিকে আসবে তখন তোমাকেই তাদের ফিরিয়ে দিতে হবে এবং তাদের কাছ থেকে ম্যাপটি নিয়ে পুড়িয়ে ফেলতে হবে। এই কথা বলে সেল সেখান থেকে চলে যায়। রিচার্ড তখন সেখানে একাই বসে থাকে, কারণ ততক্ষণে বেশ গভীর রাত হয়ে গেছে। কিছুক্ষণ পর হঠাৎ ফ্রেঞ্চ সেখানে এসে হাজির হয়। ফ্রেঞ্চ এসে রিচার্ডকে একটা চড় মারে, কারণ সেল ফ্রেঞ্চকে সব সত্যি বলে দিয়েছে যে রিচার্ড কিভাবে সেই লোকদের ম্যাপ দিয়েছিল এবং শহরের ভেতরে সেল এবং রিচার্ডের মধ্যে কিভাবে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। রিচার্ড তখন ফ্রেঞ্চকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু ফ্রেঞ্চ তার সঙ্গে সম্পর্ক ভেঙে সেখান থেকে চলে যায়। বেচারা রিচার্ড এতে সম্পূর্ণ ভেঙে পড়ে। সে আর উপজাতির কাছেও ফিরে যেতে পারে না, কারণ তারাও এখন তাকে নিজেদের শত্রু মনে করে। অন্য লোকদের দ্বীপে আসা ঠেকানোর জন্য রিচার্ড সেই একই প্রান্তে অবস্থান করতে থাকে। রিচার্ড সেখানে বসে সবকিছুর উপরেই নজর রাখছিল, কিন্তু ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে। তার মনে অদ্ভুত সব দৃশ্য ভেসে উঠতে থাকে। একসময় সে নিজেকেই একটা জঙ্গল গেমের মধ্যে কল্পনা করতে শুরু করে। সেখানে সে যেন এক রোমাঞ্চকর অভিযানে বেরিয়েছিল এবং যে কোনো উপায়ে বেঁচে থাকার চেষ্টা করছে। রিচার্ড এখন এই সমস্ত লোকজনদের দেখতে শুরু করে এবং লক্ষ্য করে তারা দ্বীপে পৌঁছানোর জন্য একটা নৌকা তৈরি করছে। কোনোভাবে সেই অন্য লোকেরা এই দ্বীপে পৌঁছে যায় এবং তারা সবাই সোজা সেই জায়গায় চলে যায় যেখানে মাদকের চাষ করা হতো। যখন এই অজানা লোকেরা এসব জিনিস সম্পর্কে জানতে পারে তখন তারা খুবই খুশি হয়, কিন্তু তারা খুব কমই জানতো সবচেয়ে বড় বিপদ সেখানেই লুকিয়ে আছে। সেখানে থাকা সমস্ত কৃষক তাদেরকে দেখতে পায়। তাই আর কোনো দেরি না করে রিচার্ড তার অস্ত্র বের করে সেই 4 জন মানুষকে গুলি করে হত্যা করে। এই দৃশ্য দেখে রিচার্ড অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে, অর্থাৎ তাদের কোনো দয়া ছাড়াই হত্যা করা হয়েছিল। একজন কৃষক রিচার্ডকেও দেখতে পায়। সে অস্ত্র নিয়ে সরাসরি তার পিছু নেয়। রিচার্ড সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে। কিছুক্ষণ পর কৃষকের পা একটা ফাঁদে আটকে যায়, যার ফলে রিচার্ড সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায়। এরপর রিচার্ড সোজা সেই উপজাতির কাছে চলে যায়। সেখানে গিয়ে রিচার্ড প্রথমে ফ্রেঞ্চ এবং ইথানের কাছে যায়। ততক্ষণে ফ্রেঞ্চ এবং ইথান আবার মিলে গেছে। এখানে আমরা জানতে পারি হাঙরের আক্রমণে আহত হওয়া লোকটিও সেখানে রয়েছে। রিচার্ড তাদের দুজনকে বুঝিয়ে বলে, আমাদের এখান থেকে বের হতে হবে, এই জায়গাটি দিন দিন আরো বিপজ্জনক হয়ে উঠছে। রিচার্ড আরো জানায়, কয়েকজন লোক এই দ্বীপে এসেছিল, কিন্তু কৃষকরা তাদের নির্মমভাবে হত্যা করেছে। তাই হয়তো খুব শীঘ্রই তারাও আমাদেরকে শেষ করে দেবে। এই কারণে আমাদের এই দ্বীপ ছেড়ে চলে যাওয়াই ভালো হবে। প্রথমে রিচার্ড ফ্রেঞ্চ এবং ইথানকে চলে যেতে বলে। তারা তীরের দিকে চলে যায়, কিন্তু রিচার্ড সেই আহত লোকটিকে সেখানে ফেলে যেতে পারছিল না। তাই সে তার কষ্টের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়। রিচার্ড তার মুখ এবং নাক চেপে ধরে তার জীবনই কেড়ে নেয়। রিচার্ডের কাছে এটি ছিল তার জন্য সবচেয়ে সহজ মৃত্যু, কিন্তু ঠিক পরের মুহূর্তেই কেউ পেছন থেকে রিচার্ডের মাথায় আঘাত করে। মুহূর্তের মধ্যেই রিচার্ড সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। কিছু সময় পর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে সেই কৃষকদের নেতা তার সামনে দাঁড়িয়ে আছে। পুরো উপজাতিও সেখানে একত্রিত হয়েছে। কৃষক তখন জানায় আরো অনেক লোক তাদের দ্বীপে আসছে, অথচ শুরু থেকে এই বিষয়টি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এরপর সে রিচার্ডের তৈরি করা সেই ম্যাপটিও বের করে দেখায়। সেই কৃষক সেলের উপরে রেগে যেতে শুরু করে, কারণ সে আগেই বলেছিল সেল ছাড়া অন্য কেউ এই দ্বীপে আসতে পারবে না। তাহলে এই ম্যাপটি কেন তৈরি করা হলো এবং এত লোকই বা এখানে কেন আসছে? এরপর কৃষক যখন জানতে পারে যে রিচার্ড আসল ম্যাপটির একটা ডুপ্লিকেট তৈরি করেছে তখন সে আরো বেশি রেগে যায়। সে সঙ্গে সঙ্গে একটি পিস্তল বের করে একটি গুলি ভরে। এরপর সেই পিস্তলটি সেলের হাতে দিয়ে শর্ত দেয়, তুমি যদি রিচার্ডকে হত্যা করো তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে, তা না হলে তোমাদের সবাইকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। সেল কোনো কিছু না ভেবে রিচার্ডের দিকে পিস্তল তাক করে। এখন পুরো বিষয়টাই ভাগ্যের উপরে নির্ভর করছিল। সেল সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে দেয়, কিন্তু ভাগ্যক্রমে গুলিটি রিচার্ডের গায়ে লাগেনি এবং রিচার্ড প্রতিশ্রুতি দেয় সে আর কখনো এই দ্বীপে ফিরে আসবে না। এই ঘটনার পর বেশ কয়েক মাস কেটে যায়। রিচার্ড আবারও তার কর্মব্যস্ত জীবনে ফিরে আসে, কিন্তু সেই দ্বীপে কাটানো মুহূর্তগুলো সে কখনোই ভুলতে পারে না। একদিন রিচার্ড যখন তার মেইল বক্স খোলে তখন সে দেখতে পায় ফ্রেঞ্চ তাকে একটি মেইল পাঠিয়েছে। মেইলটি খুলতেই দেখা যায় এর মধ্যে দ্বীপের সমস্ত ভিডিও ফুটেজ রয়েছে। সেগুলো দেখে রিচার্ড খুবই খুশি হয়ে যায় এবং তার পুরনো স্মৃতিগুলো আবারও তাজা হয়ে ওঠে। আর এভাবেই গল্পের সমাপ্তি ঘটে।